মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। কবিগুরুর কথা। এটি একটি গান এবং এই গানের যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো মনকে ভীষণভাবে উদ্দীপিত করে, তাই না? তার মানে সঙ্গীতের সাথে মন এবং মনের স্বাস্থ্যের একটা খুব সুন্দর সংযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে আমি নুসরাত রহমান আপনাদের সাথে আছি এবং আজ আলোচনা করব মানসিক স্বাস্থ্যের সাথে সঙ্গীতের এই যোগাযোগ নিয়ে। আজ আলোচনার জন্য স্টুডিওতে আমরা এনেছি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সঙ্গীত শিল্পী, একই সঙ্গে তিনি নির্ঝর চৌধুরী। স্বাগতম নির্ঝর তোমাকে। অনেক ধন্যবাদ। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, খুবই ভালো থাকি যখন এই সেটে বসি এবং আজকে তোমার সাথে কথা বলতে ভীষণ ভালো লাগছে কারণ একই সঙ্গে আমরা পেয়েছি কম্বিনেশন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সঙ্গীত, দুটোর কম্বিনেশন। এটা খুব রেয়ার একটা কম্বিনেশন যেটা তুমি নিজের ভিতর ধারণ করছো এবং একই সঙ্গে বলে রাখবোই অবশ্যই যে তুমি আমার বন্ধু। আমরা অনেক বছর নিজেরা পড়াশোনা করেছি, একসাথে পাশ করেছি সাইকোলজি নিয়ে। সেই জায়গাটা খুবই গর্বের, সেটা আমি শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, সেটা করেই ফেললাম। তো এই জায়গাটাতে প্রথম আমার যে প্রশ্নটি তোমার কাছে সেটি হচ্ছে যে তুমি কেমন দেখেছো যখন তুমি সাইকোলজি নিয়ে যেটা প্র্যাকটিস করেছো বা করছো তার সঙ্গে যে সঙ্গীত, এর কম্বিনেশনটা তুমি কিভাবে দেখেছো? আসলে ওভাবে তো মানে কম্বিনেশন হবে এরকম চিন্তা করে কিছু করিনি। ছোটবেলা থেকে গান শিখতাম, তারপরে তো এইচএসসি করার পর সাইকোলজিতে ইন্টারেস্টেড হলাম, তারপর সেটাও সেখানে পড়াশোনা শুরু করলাম। এভাবে সেটা কম্বিনেশন হয়ে গেছে, কিন্তু পড়তে গিয়ে বুঝলাম আসলে সঙ্গীত অনেকভাবেই আসলে সাইকোলজির রিলেটেড, মনের উপর অনেক প্রভাব রাখে। এবং আমরা যেহেতু আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি, সাইকোলজি যেটা বলে এবং ক্লিনিক্যাল সাইকোলজি পুরোপুরি মানসিক স্বাস্থ্যের উপরই। তো সঙ্গীত আসলে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, এটা তো আসলে প্রুফ সব জায়গাতেই। শুধু মানসিক না, শারীরিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে কিন্তু সঙ্গীতের মিউজিকের একটা ভূমিকা আছে। আচ্ছা, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও আছে? একদম, হ্যাঁ। যেমন আমরা যদি বলি মেডিটেশনের কথা, হ্যাঁ, মেডিটেশন কিন্তু মানসিক শারীরিক দুটো স্বাস্থ্য কিন্তু ভালো রাখে, দুই দিক দিয়ে কিন্তু আমরা উপকার পাই। এবং মেডিটেশনটা যখন আমরা করি তখন কিন্তু একটা মিউজিক কিন্তু পিছনে বাজতে থাকে। মানে মিউজিক আসলে মানে কিন্তু শুধু গান তা না, ইনস্ট্রুমেন্টাল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেটা কিন্তু একটা পরোক্ষভাবে কিন্তু ভূমিকা রাখে। কিংবা আরো অন্য ক্ষেত্রে যদি বলি যে আমরা যখন ওয়ার্কিং এনভায়রনমেন্টে থাকি, যে যেই কাজটাই করুক না কেন, সবার তো আসলে ওয়ার্কিং এনভায়রনমেন্টে একটা স্ট্রেসফুল একটা লাইফ থাকে কম বেশি। তো যখনই মানুষ একটু সুযোগ হয় একটু হেডফোনে কিন্তু গান শোনে কিংবা মিউজিক একটা চললে কিন্তু দেখা যায় যে মানুষের ওই স্ট্রেসটা একটু কম ফিল হচ্ছে কিংবা কাজটা সেটা আনন্দ নিয়ে করতে পারছে। আসলে কি আমার খুব জানার ইচ্ছা যে এই যে আমার মিউজিক শুনছি, আমার স্ট্রেসটা একটু কমে যাচ্ছে, আমি যখন বলছি মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, তখন আমি উদ্দীপিত হচ্ছি, মেকানিজমটা কি আসলে? আমার কাছে যেটা মনে হয় যে আসলে সুরটা একদম মানে আমার কাছে ঐশ্বরিক একটা ব্যাপার মনে হয়। আমাদের প্রকৃতির মাঝে কিন্তু সুর, ছন্দ, তাল সবকিছু লুকিয়ে আছে। যেমন তুমি খেয়াল করে বৃষ্টি যখন পড়ে একটা ছন্দে ছন্দে কিন্তু পড়ে। আচ্ছা, গাছে বাতাস যখন বয় কিংবা গাছের পাতা যখন বাতাসে নড়ে, সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে আছে, একটা রিদম আছে। পুরো পৃথিবী বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে রিদমেই যাচ্ছে। যদি আমরা খেয়াল করে দেখি যে গ্রহ নক্ষত্র যে ঘুরছে, যে কক্ষপথে ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, সেটারও কিন্তু একটা সিস্টেম আছে, একটা টাইম আছে, মানে একটা রিদম। এবং হ্যাঁ, তার মানে আমাদের পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যে কিন্তু রিদম ব্যাপারটা আছে, তাল ব্যাপারটা আছে। এবং সুরটা আসলে মানুষের মানে একদম নিজের মনের অনুভূতি প্রকাশের একটা মাধ্যম। যেমন আমরা পড়েছি, আমার তো মনে আছে যে একদম আদি যন্ত্র ছিল কিন্তু বাঁশি, এবং পৃথিবীর প্রতিটা সভ্যতায় কিন্তু বাঁশি একটা কমন ইনস্ট্রুমেন্ট। এটা কিন্তু সমস্ত সভ্যতায় দেখা যায়, হয়তো রূপটা একটু ডিফারেন্ট থাকে কিন্তু বাঁশি একটা থাকে। এবং মানুষ যখন কথা বলা শেখেনি তখনও কিন্তু ওই সুর কিংবা আওয়াজের সুরের কিন্তু জন্ম হয়েছে, এটা কিন্তু আমরা জানি। তো একদম আদি থেকে যে ব্যাপারটা আমাদের ভিতরে আছে এবং মনে ভাব প্রকাশের জন্য খুব ইজিলি, যেমন আমি হয়তো একটা কথা কাউকে বলতে যাচ্ছি, বলতে পারছি না, ধরলাম ভালোবাসার মানুষকে, কিন্তু হয়তো একটা গান শেয়ার করে দিলাম, গানের 4টি লাইন কিংবা 2 লাইন যদি গেয়ে শুনে দিই, অনেক কথা কিন্তু বলা হয়ে যায়। ব্যাপারটা এরকম। আমরা যে এই কারণে আসলে আমাদের স্বাস্থ্য এবং আমাদের মেন্টাল স্টেটে মিউজিক অনেক বেশি প্রভাব বিস্তার করে। দারুণ। এটা খুব আমি আমার জীবনে যেমন খেয়াল করেছি যে গানের কথা আমাকে ভীষণভাবে নাড়া দেয়।
আমি আমার এই যে মুড শিফট হয়ে যাওয়া, আমি হয়তো একটা স্ট্রেসফুল মুডে ছিলাম, আমি যখন গান শুনছি একটা সুর আমাকে খুব হেল্প করে, এবং তার সাথে গানের মধ্যে কি কথা আছে সেটাও আমাকে খুব হেল্প করে ওই শিফটিংটা আনতে। যখন আমি বলি সত্যি আমি কিন্তু ফিল করি মুক্ত করো ভয়, যখন আমি বলি তখন আমার কাছে মনে হয় যে আমার ভেতর থেকে আমি নিজেকে খুব ওপেন করছি, নিজেকে সত্যি মুক্ত করছি ভয় থেকে। তো এটা আমাকে খুব কাজ করে। তুমি যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস করেছো সেই জায়গাটাতে মিউজিককে কোনোভাবে মানে কিভাবে রিলেট করতে দেখেছো? হ্যাঁ, যখন আমি যখন মাস্টার্স করার সময় যখন আমি প্র্যাকটিস করতাম আমাদের পড়াশোনার পার্ট হিসেবে, তখনও কিন্তু আমি মিউজিকে প্রফেশনালি নেইনি। তখন আমি গান করছি, ছায়াটে শেখাচ্ছি। তো কিন্তু তখন যখন আমরা ক্লায়েন্ট যখন দেখতাম, ক্লায়েন্ট হ্যান্ডেল করতাম, তখন দেখা যেত স্পেশালি যখন ডিপ্রেশন কিংবা এংজাইটির ক্লায়েন্টরা যখন আসতো, এই সমস্যায় তারা ভুগছে, তো তখন কিন্তু যে একটা থাকতো যে একটা প্রশ্ন থাকতো কমন, যে আসলে যখন এরকম খুব সে স্ট্রেস ফিল করে, তার খুব মন খারাপ থাকে, ওই সময় সে আসলে কি অ্যাক্টিভিটিস গুলো করে, মানে এটা কিন্তু আমরা জিজ্ঞেস করে দেখার চেষ্টা করছি তার আসলে অ্যাক্টিভিটিস কিংবা বিহেভিয়ার গুলো, প্যাটার্ন গুলো কিরকম। তো তখন অনেককে আমি বলতে দেখতাম যে তারা হয়তো গান শোনে, পছন্দের গান শোনে, মানে এটা মানে আমার কাছে মনে হয় যে একটু হলেও তাদের ওই মুহূর্তের মন খারাপ কিংবা স্ট্রেসের লেভেল কমাতে হয়তো সাহায্য করে, নাহলে মানুষ আসলে কেন শোনে। আমরা বই না যে, এবং এটা একটা খুব বড় একটা উদাহরণ, আমাদের যুদ্ধের কথা বলতে পারি, মুক্তিযুদ্ধের কথা। ওই সময় কিন্তু স্বাধীন বাংলা বেতারে গান শুনে মানুষ উদ্দীপিত হতো, প্রচন্ডভাবে উজ্জীবিত হতো, এবং মুক্তিযোদ্ধারা কিন্তু ওই যে বেতার শুনতেন, যে রেডিও শুনে শুনে কিন্তু গানগুলো কিন্তু তাদের শক্তি যোগাতো অনেক। তার মানে কিন্তু আমাদের মিউজিক আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু আসলে প্রভাব বিস্তার করছে কোনো না কোনো ভাবে। দারুণ ভাবে এটা বলাই হয়। আমি আমার বাড়িতে যখন মুক্তিযুদ্ধের গল্প শুনি তখন গানগুলোর কথা আমি বলতে শুনি বিভিন্ন সময়। আমার যারা মানে ওই সময় যারা ছিলেন আমাদের পরিবারের, তাদের কাছে কিন্তু এই সমস্ত গানগুলোকে মানে গানগুলো যুদ্ধের একটা অংশ ছিল। একটা গান কি করে একটা যুদ্ধের অংশ হয়ে যায়, তাই না? কতটা শক্তি ধারণ করে একটা গান, যে একটা পুরো জাতিকে উজ্জীবিত করে মুক্তির পথে নিয়ে যাওয়া, সেই জায়গাটা এর চেয়ে বড় আমার মনে হয় না এক্সাম্পল হতে পারে। এবং আমার এই তোমার সাথে কথা বলতে গিয়ে আরেকটা কথা মনে পড়লো, যে আগে তুমি খেয়াল করবে যখন আমরা ছোট ছিলাম, আমাদের বাবা চাচারা কিংবা মায়েরা সকাল হলেই যখন পেপার পড়তেন কিংবা নাস্তা খেতেন, চা খেতেন, ওই সময়টা কিন্তু ওই ক্যাসেট প্লেয়ারে গান হতো, স্পিকারে কিংবা ওই যে গ্রামোফোনে। সেই সময়কার ধর মান্না দে, হেমন্ত কুমার, লতা মঙ্গেশকর, এই গানগুলো কিন্তু আমি মানে সোনালি যে গানগুলো কিন্তু দেখতাম যে তারা কাজে যাওয়ার আগে গানগুলো ছেড়ে দিয়েছে, গান হচ্ছে, তারা এর মধ্যে নিজেরা রেডি হচ্ছে, নিজেদের কাজ টাজ করছে। এবং সেই ব্যাপারটা কিন্তু এখন খুব কম দেখি, মানে এখন লাইফ আসলে এত বেশি গতিময় হয়ে গেছে, এত বেশি মানুষের মধ্যে কম্পিটিশন চলে আসছে, এখন কিন্তু ওটা খুব কম শুনতে পাওয়া যায়। কিন্তু আগেকার যখন পুরান ঢাকায় ছিলাম, তখন সকাল বেলায় কিন্তু এই বাসা থেকে এরকম হালকা হয়ে সফট কিছু গানের আওয়াজ কিন্তু ভেসে আসতো। এবং এই কারণে মনে হয় যে সকালবেলা ওই গানগুলো হয়তো তাদের সারাদিনের স্ট্রেসটাকে কমাতে হেল্প করতো, খুব ফুরফুরে মেজাজে তারা হয়তো বের হতে পারতো। যে কারণে খেয়াল করবে যে ওই সময়কার মানুষের স্ট্রেস এখনকার মানুষের স্ট্রেস লেভেল থেকে অনেক কম ছিল। এখান থেকে কি একটা জিনিস এইভাবেও আসতে পারে যে মানে এই প্র্যাকটিস গুলো যেহেতু ছিল, এই প্র্যাকটিস গুলো অ্যাকচুয়ালি একটা মেন্টাল স্টেবিলিটিকে রিফ্লেক্ট করে? হ্যাঁ, সেটাও হতে পারে, এটাও আমার মনে হয় যে এটা কোরিলেটেড হতে পারে। কারণ হচ্ছে ওই আমার সকাল বলে না যে শুরুটা যদি সুন্দর করে হয় তাহলে সারাদিনটি ভালো কাটে, এরকম একটা ব্যাপার আছে না? তো ওটা সকালটা সুন্দর করার ক্ষেত্রে হয়তো এটা একটা ভূমিকা পালন করতো। যেমন মেডিটেশন যারা করে রেগুলার, তারা কিন্তু বলে যে সকালে সমস্ত কাজে বের হওয়ার আগে মেডিটেশনটা করে যদি বের হয়, তারা কিন্তু সারাদিনের কাজগুলো ভালো হয়। কারণ হয়তো আমাদের বাইরের কোনো কাজের ক্ষেত্রে কোনো একটা কারণে খুব মেজাজ খারাপ হয়ে যাবে, আমি একটা হয়তো রিয়াক্ট করে বসবো, সেটা হয়তো সকালে যদি মাইন্ডটা কুল থাকে সেটটা, তাহলে হয়তো ওই রাগটা ওই লেভেলে যাবে না, আমি হয়তো কন্ট্রোল করে কিংবা হয়তো একটু নিজেকে ইয়ে করতে পারবো। তো আমার মনে হয় যে এটা আসলে অনেক হেল্প করতো। ডেফিনেটলি নিশ্চয়ই সেটা মানে তখন আমরা যত বেশি শান্ত দেখতাম মানুষকে, এখন কিন্তু এতটা আমরা দেখি না। তুমি বলেছো যে এত গতিময়তার ভেতরে আমরা চলে গেছি। অনেক সময় তো এটাও হয় যে ভালো একটা গান আছে কিন্তু খানিকক্ষণ শুনে আমি স্কিপ করে আবার অন্যটাতে চলে যাচ্ছি বা অন্য কিছুতে চলে যাচ্ছি, পুরো মানে আস্ত একটা গান শুনে শেষ করেছি, এই সংখ্যাটাও কিন্তু কম। এটা কম, এটার পেছনে একটা কারণ আছে মজার। কারণ আগে তো রেকর্ড প্লেয়ার থাকতো কিংবা ক্যাসেট কিংবা সিডি থাকতো, মানে চাইলে আমি মোবাইল টেপার মতো সহজে চেঞ্জ করে দিতে পারতাম, এবং একটা সিডি কিংবা ক্যাসেটে কিন্তু একই ধরনের গানই থাকতো।
মানে যেখানে রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম হলে রবীন্দ্রসঙ্গীতই হবে 8টা কিংবা 10টা, এর মাঝখানে কিন্তু অন্য গান ঢুকবে না। কিন্তু এখন তো আসলে সোশ্যাল মিডিয়া, এখন মানুষ ইউটিউবে গান শুনে, ভালো লাগে সাথে সাথে পরের সেকেন্ডে আমি জাস্ট প্রেস করে চেঞ্জ করে ফেলতে পারছি, এবং হয়তো রবীন্দ্রসঙ্গীত শুনছি, এরপরে হয়তো আমি একটা রক শুনছি, কিংবা তারপর হয়তো একটা হেভি মেটাল শুনছি। তো আসলে কিন্তু স্ক্যাটার হয়ে যাচ্ছে। এই যে বারবার করে চেঞ্জ করছি, সেটার কিন্তু একটা বড় মানসিক প্রভাব রয়েছে। একটা বিরতির সময় এসে গেছে, এই প্রভাবটা সম্পর্কে আমরা বিরতির পর আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আজ নির্ঝর চৌধুরীর সাথে গল্প হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে, একই সঙ্গে মিউজিক। আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন প্রমিসেস জানতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলাম এখনই। নির্ঝর চৌধুরীর সাথে কথা হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং সঙ্গীত নিয়ে। যে জায়গাটা ছিলাম নির্ঝর, যে আমরা আসলে খুব স্থিরভাবে একটা গান পুরো শুনছি না। তুমি বললে যে এখন দেখা যায় যে খুব সেকেন্ডে আমরা চেঞ্জ করতে পারি, হ্যাঁ এটা সুযোগ আছে, কিন্তু এটার একটা মানসিক প্রভাব রয়েছে না? সেরকম একটা প্রভাব তো আছে, কারণ হচ্ছে খুব এখন শুধু শুধু গানের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা যখন টিভি চ্যানেল কাট 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 চেঞ্জ করছি, তারপরে এখন নেটফ্লিক্সের কারণে আমাদের যে কোনো মুভি একটা একটু দেখছি, আবার পর হয়তো আধা ঘন্টা পর অন্য একটা কিছু দেখছি। তো এই এত কুইক আসলে সবকিছু চেঞ্জ হচ্ছে, তো আমার মেন্টাল স্টেবিলিটির মধ্যে তো আসলে ওই স্টেবিলিটি থাকছে না, সবকিছু কিন্তু আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেই কারণে এর প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যেও দেখি তাদের মধ্যে অস্থিরতা কিন্তু অনেক বেশি থাকে, এবং কি করবে এটা কিন্তু বুঝতে পারে না। অনেকে কিন্তু বলে, আমার স্টুডেন্ট অনেকে এসে কথা বলে যে আসলে কি করবে, প্রফেশন হিসেবে কোনটা নেবে, কিংবা আসলে ওই দিক নির্দেশনাটা না ওই বোঝার আগে ধাতস্থ যেটা ব্যাপার থাকে, তারা কিন্তু সে অত শিফট হয়ে যাচ্ছে, প্রতিমুহূর্তে মাইন্ড শিফট হয়ে যাচ্ছে, এবং এত কুইকলি শিফট হচ্ছে যে আমার মনে হয় যে সেটা তার পুরো লাইফস্টাইল একটা প্রভাব ফেলছে। ওকে, হ্যাঁ, কারণ তুমি যেটা বললে এটা খুব ঠিক আমার কাছেও মনে হলো যে কি করব বুঝতে পারছি না। আমি একবার এটা দেখছি, একবার ওটা দেখছি, এবং এটার রিফ্লেকশন চলে যাচ্ছে আমার ডিসিশন মেকিং এর জায়গাটাতে। যখন আমি আমার জীবনের জন্য কোনো ডিসিশন মেকিং করতে যাচ্ছি, সেখানেও আমি খুব স্ক্যাটার্ড, কোনটা করব সেটা বুঝতে পারছি না। কারণ টিভি দেখার জায়গাটাতেই তো আমি স্ক্যাটার্ড থাকি, ওই একটা সীমিত পরিসরেই আমি ঠিকভাবে ডিসাইড করতে পারি না আসলে আমি কোনটা দেখতে চাই, কিংবা আমি কোন গানটা শুনতে চাই, সেটাই আমি ডিসাইড করতে পারি না, এবং ন্যাচারালি সেটার ইম্প্যাক্ট রয়েছে। তো তার মানে হচ্ছে এই যে আমরা ভীষণ স্ক্রল করছি, এটা একটা মানসিক অস্থিরতার পরিচায়ক, যেটার প্রভাব আমাদের জীবনের উপর রয়েছে। একটু যদি, তুমি তো শো বিজনেস নিয়ে কাজ করছো তাই না, এখন তুমি যতটা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তার চাইতেও বেশি একজন সঙ্গীত শিল্পী, গানের জায়গাটাতে অনেক বেশি তুমি ফোকাসড। তো এই জায়গাটি নিয়ে আসলে শো বিজনেস পুরোটা, শুধু সঙ্গীত আমি বলবো না, পুরো শো বিজনেস নিয়েই যেমন একটা খুব কুসংস্কার আছে, যদি বলি যে সেখানে ভীষণ নেশার আড্ডাখানা, সব মানুষ খুব নেশা করে, এই জায়গাটা একটা কালো জায়গা, এরকম কিছু প্রচলিত ধারণা রয়েছে যেটাকে স্টিগমা বলে। আসলে এই জায়গাটা নিয়ে তোমার অভিজ্ঞতা কি বলছে? এটা আমার যেটা অভিজ্ঞতা হচ্ছে, এরকম কোনো অভিজ্ঞতা ছিল হয়নি, এবং মানে সবকিছু মানে অনেক সেক্টর অনেক কিছু দেখেছি, যেটা হচ্ছে সব সেক্টরে কিন্তু একই রকম আছে জিনিসটা। পলিটিক্সে সব সেক্টরে আছে, কম বেশি একটু অ্যাডিকশনও সব ইয়েতে আছে, মানে সবকিছু সব সেক্টর, সে কর্পোরেট সেক্টর হোক, এডুকেশন সেক্টর হোক, শো বিজনেস সেক্টর হোক, এভরিওয়ার। কিন্তু যেটা হচ্ছে মানুষের সব শো বিজনেসের প্রতি ইন্টারেস্টটা বেশি থাকে, কারণ এই বিনোদন জগতের প্রতি কিন্তু মানুষের আগ্রহ থাকে। তো ওই আগ্রহটা বেশি হওয়ার কারণে এখানে হয়তো কোন একটা ছোট বড় বেশি ফোকাসড হয়, এবং হয় না যে মানুষ আসলে একটু রং চুরিয়ে কথা বলতে পছন্দ করে, এবং যেহেতু এটা মানুষের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু, যে মিডিয়া শো বিজনেসে যারা আছে ওরা কেমন আসলে কি করে এভরিথিং, এটা আসলে আমার মনে হয় অনেক বেশি ওভার এক্সপোজ, এবং ওভার মানে অনেক বেশি মানুষ বলে, এতটুকুটাকে অনেক বড় করে বলে, এরকম কিছু না যে মিডিয়া মানে এখানে নেশা করতে হবে কিংবা এরকম করতে হবে। কারণ আমরা এত স্ট্রেসফুল একটা লাইফে থেকে আমাদের এখানে প্রতি মুহূর্তে আমাদের কিন্তু আপডেট হতে হয়, সেটা গান হোক, নাচ হোক, কবিতা হোক, সিনেমা হোক, নাটক হোক, কারণ প্রতি মুহূর্তে কিন্তু ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে, এবং এখন কিন্তু মানুষ সবাই এই সোশ্যাল মিডিয়ার কারণে পুরো পৃথিবীতে কি হচ্ছে সবাই কিন্তু জানতে পারে, হাতের মুঠোয় সবাই। তো আমি যদি আপডেট করতে না পারি নিজেকে প্রতি মুহূর্তে, তাহলে আমি কিন্তু আসলে ওখান থেকে সরে যাব, ছিটকে পড়ে যাব। এই জন্য সবাইকে শুনে তার নিজের ক্রিয়েটিভিটি নিয়ে ব্যস্ত থাকতে হয়, এখানে নেশা করার কোনো সময় নেই আসলে। কিন্তু অনেকেই যে এরকম বলে যে নেশাটা না করলে আমি ক্রিয়েটিভ হতে পারি না, আমার ক্রিয়েটিভিটি অনেক বাড়ে যখন আমি নেশা করি। অনেকেই এইভাবে খুব ঘোষণা দিয়েই তাদের নেশার জায়গাটি প্রকাশও করে, প্রচার করে। এই জায়গাগুলো নিয়ে তুমি কি বলবে? তুমি তো নিজেও সুর সৃষ্টি করো, নিজেও
মানে গান লেখো, গান গাও, সবটাই তো তুমি করো। তো সেখানটাতে তোমার এক্সপিরিয়েন্স কি? আসলে কি ক্রিয়েটিভিটি বাড়ে? আমার কাছে মনে হয় যে এটা, কারণ আমার তো আসলে এরকম কোনো নেশা নেই, তো আমি বলতে পারছি আসলে ক্রিয়েটিভ বাড়ে কিনা। এবং আমার কাছে মনে হয় এটা টোটালি আসলে একটা মেন্টাল সেটের উপর ডিপেন্ড করে। তুমিও জানো, কারণ যে যেমন স্পেশাল যদি ধূমপায়ীদের কথা বলি, অনেকে মানে যে আমি যদি সিগারেট না খাই তাহলে আমার সকালে আমার বাথরুম ক্লিয়ার হয় না। এটা খুব একটা কমন কিন্তু ওদের কথা। এবং যারা খুব চেইন স্মোকার, এদের অনেকে বলতে শুনছি যে স্মোক না করলে ক্রিয়েটিভিটি আসছে না কিংবা এরকম কিছু আসছে না। কিংবা কাজের ক্ষেত্রে অনেকে ধর যারা কর্পোরেট সেক্টরে আছে, হয়তো কোনো একটা প্রজেক্ট কিংবা কিছু একটা করবে, জমা দিবে, সেটার জন্য প্রচুর দেখলাম যে সিগারেট খাচ্ছে সে। কারণ সিগারেটটা নাকি তাকে তার ব্রেনটা নাকি অনেক ফ্রেশ করে দেয়, রিফ্রেশ করে দেয়, চিন্তা করতে সুবিধা হয়। তো এটা তুমি ভালো করে জানো, এটার আসলে পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কিন্তু নাই, কিংবা কোনো রিসার্চিং কিন্তু এরকম কোনো ফাইন্ডিংস পাওয়া যায় না যে সিগারেট আমাদের এইসব কাজ করতে হেল্প করে। এটা টোটালি আসলে মেন্টাল সেট এবং ডিপেন্ডেন্সি, এটা আসলে টোটাল ডিপেন্ডেন্সি। ওকে, মেন্টাল সেট এবং ডিপেন্ডেন্সি। যেমন এটা খুব একটা সহজ, আমি বলি যে একটা মানুষ যখন আরেকটা মানুষের প্রতি খুব নির্ভরশীল হয়ে যায়, তাকে নিয়ে সবকিছু করছে, কোনো কাজে তাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে সেই মাসে তার যদি ছাড়াছাড়ি হয়ে যায়, তখন কিন্তু তার কাছে একদম সে মানে অকুল পাথারে চলে যায়। আমি সে তো নয়, আমি একা কি করবো, একা যাবো কিভাবে এখানে, একা ওইখানে ওই কাজটা কিভাবে করবো। টোটালটা কিন্তু মেন্টাল সেট এবং ডিপেন্ডেন্সি, কারণ সবাই আসলে সবকিছুই করতে পারে। এই ডিপেন্ডেন্সি হওয়ার কারণে আমি নিজেকে এইসব বোঝাই যে আমি এটা ছাড়া এটা করতে পারবো না, এটা ছাড়া এটা করতে পারবো না। ওকে, তো সেই ক্ষেত্রে এক্সাম্পলস কি বলে যে যারা যারা পৃথিবীতে খুব বড় বড় মিউজিশিয়ানস আছে, তাদের মধ্যে কত পার্সেন্ট আসলে তারা নেশা করেছে? আমার কাছে মনে হয় যে এই রেশিওটা কম বেশি অন্যান্য সেক্টরের সবকিছুর মতে হবে। মিউজিক সেক্টরে দেখি সেটার রেশিও বেশি এরকম কিছু না কিন্তু আসলে। কিন্তু অ্যাকচুয়ালি তো দেখা যায় যে মানে বড় বড় যারা মিউজিশিয়ানস আছে তাদের ক্ষেত্রে আসলে বরং হেলদি লাইফস্টাইলকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেন বিভিন্ন ভাবে। আমরা যাদেরকে জানি মানে সঙ্গীত গুরু, সবচেয়ে বড় একটা কথা বলি যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, জি, তার মতো ক্রিয়েটিভ মানুষ তো বাংলা সাহিত্যে এখন পর্যন্ত কেউ আসেনি, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফস্টাইল কিন্তু খুবই হেলদি একটা লাইফস্টাইল ছিল। উনি সকাল কিন্তু চিরতার রস খেয়ে সকাল শুরু করতেন খালি পেটে। তিনি ভীষণ ভাবে একটা লাইফস্টাইল ভালোভাবে মেনটেন করে একটা চলা মানুষ। তো তাতেই তো বোঝা যায় আসলে নেশা করছে কি করছে না, ক্রিয়েটিভিটি আসলে কোথায় যাচ্ছে। এক্স্যাক্টলি এর চেয়ে বড় এক্সাম্পল আসলে হতে পারে না। সেই জায়গাটাতে যে অ্যাকচুয়ালি সবার খুব একটা ধারণা থাকে যে শো বিজনেসে যাব মানেই হচ্ছে আমাকে নেশা করতে হবে। পোশাক আশাকের জায়গাটাতেও একটা একটা স্টিগমা আছে। এই জায়গাটা নিয়ে কি বলবে? একটু অদ্ভুত ধরনের মানে অ্যাপিয়ারেন্স, শুধু পোশাক নয়, সাজসজ্জা, এই জায়গাটা নিয়েও যেমন একটা, এটা আমার কাছে মনে হয় এটা আসলে টোটাল আসলে আমাদের বাঙালি জাতিরই একটা বেসিক স্টিগমা আছে যে আমরা প্রচলিত ধারার বাইরে কিছু ভিন্ন ধর্মী কিছু দেখলে আমরা সেটাকে মনে করি যে এটা খারাপ কিংবা এটা কিন্তু অদ্ভুত কিছু। হ্যাঁ, এটা কিন্তু প্রকৃতির মধ্যে বৈচিত্র্য আছে দেখে কিন্তু প্রকৃতি হচ্ছে সুন্দর, সবকিছু হচ্ছে সুন্দর লাগে। এখন সবকিছু যদি একই রকম হতো তো সবকিছু কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটই মনে হতো। তো আমাদের আসলে নতুন কিছু সহজে মেনে নেবার মানসিকতাটা খুব কম, কেন জানি। এটা খুবই দুঃখজনক, কিন্তু এটা আসলে আমার মনে হয় যে এই ব্যাপারটা বাড়ালে মানুষ আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে। কারণ সবাই যে একরকম হয় তা না, হাতের 5টা আঙ্গুল তো আসলে 5 রকম হয়, একরকম হয় না। তো যে একটু ছোট কিংবা যে একটু বড়, তাকে যদি আমি মনে করি যে না এ তো আসলে অদ্ভুত কিংবা বিশ্রী কিংবা এ নর্মাল না, সেটা কিন্তু আসলে না। এবং মেডিকেল সায়েন্সে কিন্তু আসলে সেটা বলে না এখন। হ্যাঁ, ডেফিনেটলি। মানে কিছু মানুষের ক্ষেত্রে যেমন এরকমটা দেখা যায় যে আমি গিটার বাজাই, তাইলে পরে আমি গিটার মানে গিটারের সাথে হয়তো আমাকে একটু ময়লা জিন্স পরতে হবে, বা আমাকে একটু লম্বা চুল রাখতে হবে, কিংবা আমাকে একটা ঢোলা পাঞ্জাবি পরতে হবে। মানে এরকম টাইপ কিছু মানে কিছু স্টাইল নিয়ে লম্বা চুল কিন্তু আর অনেক মানুষ, আমি তোমাকে দেখাতে পারবো যে অ্যাডভার্টাইজিং এজেন্সি তো অনেক লম্বা চুলওয়ালা মানুষ আছে, অনেক কর্পোরেট ওয়ার্ল্ডেও আছে, অনেক শিক্ষকও আছেন বিশেষত লম্বা চুল। কিন্তু ওই যে সবার যে ধারণা হয়ে গেছে যে গান গায় এই জন্য মনে হয় কিংবা ব্যান্ড করে এই জন্য মনে হয় লম্বা চুল, তো ওই স্টিগমা গুলো আছে, স্টিগমা থেকে আসলে বের হয়ে আসা দরকার। এটা একরকম স্টিগমা, অবশ্যই এটা দুই পক্ষেরই স্টিগমা, যিনি করছেন তারও হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে এবং যারা দেখছেন তাদেরও ক্ষেত্রে। কিন্তু আমাকে দেখা, আমার তো লম্বা চুল নাই, আমি ময়লা জিন্স পরে আসিনি, এটা তোমার জিন্স। থ্যাংক ইউ যে পরিষ্কার করে। হ্যাঁ, এটাই তো হেলদি লাইফস্টাইল। এবং একজন মানুষ যখন মানে সিঙ্গার, তুমি তো সিঙ্গার তাই না, যখন কোনো না কোনো পারফরমেন্সের সাথে আছে এবং সে যখন পাবলিক ফিগার হয়ে যায়, সেই জায়গাটা কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা দায়িত্ববোধ যে আমি একটা হেলদি লাইফস্টাইল ফলো করব এবং সেটাকেই আমি মানুষের সামনে তুলে ধরবো, যারা আইডিয়াল হিসেবে নিচ্ছে তারা যেন সেটাই ফলো করতে পারে। হ্যাঁ, আমার অনেকের গানই ভালো লাগে, অনেকের ব্যক্তি হিসেবে অনেকের আদর্শ খুব ভালো লাগে,
সব সঙ্গীত জগতে তা না, কিন্তু হচ্ছে আমি আসলে কাউকে ফলো করি না। এটা ছোটবেলা থেকে সচেতনভাবে আমি চেষ্টা করেছি যে আমার নিজস্ব স্বকীয়তা যেন তৈরি হয়। তো ব্লাইন্ডলি আমি কাউকেই ফলো করি না, কিন্তু অনেকের গান আমার ভালো লাগে, অনেকের কথা বলার স্টাইল ভালো লাগে, অনেকের স্টেজ পারফরমেন্স স্টাইল ভালো লাগে। তো সেগুলো হয়তো ওখান থেকে আমি হয়তো একটু একটু করে নেই, সচেতনভাবে কিংবা অবচেতনভাবে, কিন্তু একদম স্ট্রিক্টলি কাউকে ফলো আমি কখনোই করি না। আমি সবসময় নিজের একটা স্টাইল বজায় রাখার চেষ্টা করি। অনেক ধন্যবাদ। একটা বিরতি আবার নেব, ফিরে এসে আবার কথা হচ্ছে। দর্শক, একটা ছোট্ট বিরতি নেওয়ার আবারও সময় হয়ে এলো, আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন আজ আলোচনা মানসিক স্বাস্থ্য ও সঙ্গীত নিয়ে, সঙ্গীত শিল্পী ও চিকিৎসা মনোবিজ্ঞানী নির্ঝর চৌধুরীর সাথে। যে জায়গাটায় ছিলাম, এই যে সোশ্যাল স্টিগমা, সেটা নিয়ে আমরা কথা বলেছি। বিভিন্ন রকমের আছে, যেমন শিল্পীদেরও কিছু স্টিগমা আছে, আবার যারা শিল্পীদেরকে আমরা যারা দেখি সাধারণ মানুষ হিসেবে ফলো করি, তাদেরও কিছু স্টিগমাটাইজড অ্যাটিটিউড আছে, মনোভাব যেটাকে বলে। এখানটাতে পারিবারিক মূল্যবোধ, সেটা কি আসলে কখনো হেল্প করেছে? পারিবারিক মূল্যবোধটা আসলে সবারই সব ক্ষেত্রে হেল্প করে, মানে একদম ছোটবেলা থেকে, কারণ পরিবার তো সবচেয়ে বড় শিক্ষালয়, তাই না? এবং আমাদের যদি আমরা সাইকো অ্যানালিসিস চিন্তা করি, ফ্রয়েডের থিওরি, তাহলে আমার কিন্তু প্রথম 5 বছরে কিন্তু আমার বেসিক পার্সোনালিটি প্যাটার্ন তৈরি হয়ে যায়। এবং বেসিক পার্সোনালিটি প্যাটার্নটা আসলে কোথা থেকে তৈরি হয়? প্রথম 5 বছর পরিবার থেকেই। আমি কিন্তু নিজে ফ্রয়েডের ভীষণ ভক্ত, মানে পার্সোনালি। তো পরিবারের আদর্শটা কিন্তু আমার সারা জীবন আমার ব্যক্তিত্বের উপর প্রভাব বিস্তার করবেই কম বেশি। তুমি যেমন বললে যে হ্যাঁ, আমি তো আজকে মানে সব পুরো স্বাভাবিক আচরণ, মানে আউটফিটে এসেছি, আমার গুলো তো স্বাভাবিক। তো এটা কি তোমার কাছে কি মনে হয় যে পারিবারিক শিক্ষা এখানে একটা বড় ভূমিকা রেখেছে? সেটা না, কিন্তু আমারটা স্বাভাবিক, কিন্তু তাই বলে যদি অন্য আরেকজন মিউজিশিয়ান আমার সামনে, যার চুল বড় কিংবা যেটু ছেঁড়া জিন্স পরে, তাকে কিন্তু আমি কখনো অসহায়ক মনে করবো না। ওটা তার স্টাইল, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা স্টাইল থাকে। কিন্তু সেখানে পারিবারিক শিক্ষার কিছু ভূমিকা কি আছে? না, এই ক্ষেত্রে স্টাইলের ক্ষেত্রে সব ক্ষেত্রে যে এরকম পারিবারিক শিক্ষার ভূমিকা থাকবে তা না। কারণ পারিবারিক শিক্ষার ভূমিকাটা, প্রসঙ্গটা কখন আনবো? যখন আমি মনে করবো যে এই কাজটা খারাপ কিংবা এই কাজটা ভালো। হ্যাঁ, এখন কেউ হাফ প্যান্ট পরছে, কেউ ফুল প্যান্ট পরছে, এখানে তো এটা তো যার যার ব্যক্তিগত পছন্দ, পছন্দ অপছন্দ চিন্তা করে যদি আমি খারাপ ভালো ডিফাইন করতে বসে যাই, তাহলে কিন্তু অনেক বড় মানে ঝামেলা হয়ে যাবে। তাহলে যে শাড়ি পরে আসছে, সে হয়তো একজন সালোয়ার কামিজ পরা মানুষকে দেখে বললো যে ও এরকম ড্রেস কেন পড়েছে। তো সেটা তো না, যার যার ব্যক্তিগত পছন্দ। হ্যাঁ, ব্যক্তিগত পছন্দ কিংবা রুচি, এটা অনেক ক্ষেত্রে পরিবারের উপর নির্ভর করে। কিন্তু পরিবার থেকে বেড়ে ওঠার পরে মানুষ তো আসলে স্কুলে যায়, তার একটা সারাউন্ডিংস তৈরি হয়, কলেজে যায়, তার আস্তে আস্তে আবহ পরিমণ্ডল বড় হতে থাকে। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু সে বিভিন্ন রকম জিনিস নিতে থাকে। তো এভাবে কিন্তু একটা মানুষের যত বড় হয়, তার রুচিবোধ কিংবা স্টাইল সবকিছু কিন্তু আরো বেশি চেঞ্জ হতে পারে। তখন শুধুমাত্র সেটা পরিবারের মধ্যে কিন্তু আবদ্ধ থাকে না। কিন্তু আমার যেটা হচ্ছে যে আমার স্টাইলটা আমি ফলো করি, আমার এটা ভালো লাগে এই জন্য করি। কিন্তু একদম আরেকজন যদি অন্যরকম একটা স্টাইলে আসে, সব ক্ষেত্রে আমার সেটা ভালো নাও লাগতে পারে। যদি ভালো না লাগে, আমি তখন সেটাকে ইগনোর করি, যে ঠিক আছে, এটা ওর স্টাইল, সবকিছু আমার ভালো লাগতে পারে, কিংবা একটা মানুষের পক্ষে কখনোই সবকিছু ভালো লাগে না। কিন্তু আমার যেটা অপছন্দ, তার মধ্যে সেটাকে আমি খারাপ বলবো না। আমার মনে হয় একটা বড় শিক্ষা। হ্যাঁ, এটা একটা বড় শিক্ষা। মানে এই শিক্ষাগুলো কিন্তু আসলে আমরা এই যে শিখতে শিখতে কোথাও না কোথাও থেকে নিয়েছি, আমাদের মূল্যবোধের ভিতরে, ভ্যালু সিস্টেমের ভিতরে এসেছে। তো এই চমৎকার ভ্যালুটা আমার মনে হয় যদি আমরা আরেকটু কনসাইজ করে বলি, যে নন জাজমেন্টাল হওয়া। এক্স্যাক্টলি। আমি একরকম করে বড় হয়েছি, মানে এটা নয় যে আমারটাই বেস্ট, অন্যজনও যেটা প্র্যাকটিস করছে সেখানেও সেটা ভালোও হতে পারে। এবং আমি আসলে এখানে ভালো খারাপ বিচার করবার কেউ নয়। আমার কোনো কিছু ভালো নাও লাগতে পারে, দ্যাট ডাজন্ট মিন যে তার সেটা আসলেই খারাপ। আমার ভালো লাগছে না, এই জায়গাটুকু পর্যন্ত আমি থাকতে পারি। একদম, যেমন খুব সহজ একটা কথা বলি এই প্রসঙ্গে, একটা খাবার নিয়ে। এক এক দেশে খাবার একদম এক এক রকম হয়ে থাকে। এবং আমি যদি চিন্তা করি এই চাইনিজরা কি খাচ্ছে, ওদের খাবারে কোনো মশলা থাকে না, কিরকম একটা গন্ধ, কি বিশ্রী খায় এর, তো সেটা কিন্তু খুব জাজমেন্টাল। কারণ ওরা কিন্তু সেম জিনিস ভাবতে পারে যে বাঙালিরা কি খায়, এত মশলা, খাবারের কোনো আসল ফ্লেভারই পাওয়া যায় না। সো ইটস অ্যাকচুয়ালি টোটালি আসলে এক একজনের জীবন অভ্যাস এবং জীবনধারা। তো আমাদের আসলে সর্বক্ষেত্রেই নন জাজমেন্টাল হওয়াটা ভীষণভাবে জরুরি। এটা চর্চা হওয়া প্রয়োজন, এটা এত সহজ না। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে মিউজিক থেরাপি। এটা সাইকোলজিক্যাল থেরাপির অনেকগুলো থেরাপির মাঝে একটি থেরাপি। যেহেতু তুমি মিউজিকের সাথে আছো,
তো এই মিউজিক থেরাপি সম্পর্কে তোমার কাছে জানতে চাচ্ছি, এবং এটা কিভাবে ব্যবহার করা যায় এবং কিভাবে কাজ করে সেই জায়গাটা নিয়ে যদি একটু ব্রিফ করো। মানে সাইকোলজির ছাত্র হিসেবে আমার আগ্রহ ছিল মিউজিক থেরাপি নিয়ে কাজ করার, বাট আসলে তো আমি অনেক বছর ধরে আসলে পেশার মধ্যে নেই, মানে সাইকোলজিক্যাল প্র্যাকটিসের মধ্যে নেই, গান নিয়ে প্রচুর ব্যস্ত থাকি। কিন্তু মাঝে মাঝে আমাকে অনেকে বলতো যে এরকম একটা কাজ তুমি কেন করছো না, যেহেতু এই কম্বিনেশন ইজ ভেরি রেয়ার, যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্লাস মিউজিশিয়ান দুইটা ব্যাপার। তো আমি ভেবেছিও অনেকবার, কিন্তু হয়নি। এবং মিউজিক থেরাপিটা কিন্তু রিলেটিভলি খুব নতুন একটা স্কুল আমাদের জন্য, সাইকোলজিক্যাল স্কুল, এবং বাংলাদেশে কিন্তু ওভাবে এখনো কোনো কাজ হয়নি। এবং আমরা বাইরেও যদি দেখি খুব বেশি রিসার্চ ফাইন্ডিংস কিংবা থিওরি এখনো ডেভেলপ হয়নি মিউজিক থেরাপি নিয়ে। জাস্ট কাজ হচ্ছে, মানুষজন একটু একটু করে জিনিসটা আস্তে আস্তে এনরিচড হচ্ছে। তো এখন আমি যেখানে আছি, হেভেন্স এডুকেশন সার্ভিস, এটা স্পেশাল চাইল্ডদের একটা কাউন্সিলিং সেন্টার। তো সেখানে মিউজিক থেরাপি জিনিসটাকে লঞ্চ করার চেষ্টা করছি আমরা একসাথে। এবং যেটা দেখা হয় যে কিছু কিছু অটিস্টিক চাইল্ডদের গান এবং ইনস্ট্রুমেন্টের প্রতি একটা ইন্টারেস্ট থাকে। এটা যখন ডায়াগনোসিস করা যে তার মিউজিকের প্রতি তার আকর্ষণ আছে কিংবা ইনস্ট্রুমেন্টের দিকে আকর্ষণ আছে, তখন তাদের সাথে বসে গান, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজিয়ে তাদের সোশ্যাল এংজাইটি এবং সোশ্যাল ইন্টারাকশনের যে ব্যাপার, যেখানে ওদের মেইন প্রবলেমটা থাকে, সেটা যে কতখানি ডেভেলপ করা যায় সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। যদিও এটা ট্রায়াল বেসিস এখন আছে, এক্সপেরিমেন্টাল বেসিসে আছে, সেটা নিয়ে কাজ করছি। মানে এক্স্যাক্টলি কিভাবে মিউজিক থেরাপি কাজ করে সেটা কি বলতে পারবে? মিউজিক থেরাপি আমরা যেমন ডিপ্রেশনের ক্ষেত্রে এবং এংজাইটি কমানোর ক্ষেত্রে কিন্তু মিউজিক থেরাপিটা ভীষণভাবে কাজ করে, এটা কিন্তু প্রুভড এবং অনেক রিসার্চ ফাইন্ডিংসও আছে। কিন্তু সেটাও এখন যেহেতু এংজাইটি আছে এবং অটিস্টিক শিশুদের মূলত সোশ্যাল এংজাইটি এবং সোশ্যাল ইন্টারাকশন কিন্তু বড় প্রবলেম থাকে, এটা কিন্তু মূল সমস্যা নিয়ে আসে বেশিরভাগ প্যারেন্টস। তো সেই ক্ষেত্রে আমরা এখন ওই এংজাইটি কমানোর ক্ষেত্রে কাজটা করছে কিভাবে করলে হেল্প, কোন গানগুলো দিয়ে আসলে, যেমন প্রত্যেকটা বাচ্চারা আমি দেখেছি কিছু গান খুব পছন্দ আছে এবং অদ্ভুত অদ্ভুত সব গান, মানে ওই বয়সে তার ওই গান শোনা, কিন্তু ওই গানটাতে সে খুব রিয়াক্ট করে, তার হয় অন্য গানে হয়তো হ্যাঁ গাইছি কিংবা শুনছি, সে তার মতো তার কাজ করে যাচ্ছে, সে একদম পাত্তা দিচ্ছে না। কিন্তু যখন ওই পছন্দের গানটা শোনাচ্ছি আমি, তখন সে কিন্তু তাকাচ্ছে আমার দিকে, তখন সে কিন্তু একটু কাছে এগিয়ে আসছে, সেফ জোনে থাকতে মনে করছে না, একটু কাছে এগিয়ে আসা যায়। এই মজার জিনিসগুলো কিন্তু হচ্ছে। এই জায়গাটাকে যদি একটু ফোকাস করি, তাহলে তোমার এক্সপিরিয়েন্স আসলে কি বলে যে এই যে মানে শিশুকাল থেকেই এই যে সুকুমার বৃত্তির চর্চা, সুকুমার বৃত্তির মধ্যে সবকিছু আছে, ক্রিয়েটিভিটির সাথে গান, নাচ, আবৃত্তি, অভিনয়, আরো যে সমস্ত অনেক কিছু আছে, এই চর্চাগুলো একটা মানুষের বেড়ে ওঠাটাকে মানে কোনোভাবে হেল্প করে? এটা তো অবশ্যই হেল্প করে, কারণ এই জিনিসগুলোই তো মানুষকে, মানে কখন কার মধ্যে কি আছে কেউ কিন্তু আমরা জানি না, মানে কার মধ্যে কোন ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে। এবং যে কোনো আমরা যাই করি না, কিন্তু কম বেশি চিন্তা করলে সবকিছুর মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি ব্যাপার আছে। হ্যাঁ, যেমন রিক্সা যে পেইন্টিং হয়, সেটা কিন্তু একটা ভীষণ ক্রিয়েটিভিটির ব্যাপার। তো যেই কাজই হোক, কম বেশি সবকিছুর মধ্যে আমি বিশেষ করে ক্রিয়েটিভিটি কিন্তু থাকে। এবং এই ক্রিয়েটিভ ব্যাপারটাকে যে পারফেক্টলি ইউজ করতে পারে তার কাজে, সে কিন্তু অন্য থেকে ডিফারেন্ট হয়ে যায়। এবং ছোটবেলা থেকে কিন্তু মানে এই যে নাচ বলি, গান বলি, ছবি আঁকা বলি, আবৃত্তি, খেলাধুলা, এই যে এইসব অ্যাক্টিভিটিস গুলো তাদের, এগুলো কিন্তু তাদের মেন্টাল ব্যাপারটাকে যেরকম হেলদি করে, একই সাথে এটা পরবর্তী কাজে তাদের লাইফে কিন্তু আসলে ইম্প্যাক্ট ফেলে কম বেশি। তুমি যদি মানে একটু যদি জিজ্ঞেস করি এভাবে, হয়তো কোনো রিসার্চ করোনি কখনো, যে বাচ্চারা এই ধরনের ক্রিয়েটিভিটির প্র্যাকটিস করে তাদের মেন্টাল হেলথের জায়গাটা কেমন তুমি দেখো, আর যে বাচ্চারা এই ধরনের ক্রিয়েটিভিটির সাথে নেই তাদের মধ্যে কোনো কি পার্থক্য দেখো? হ্যাঁ, একটা পার্থক্য দেখি, এবং সেটা হচ্ছে আমি দেখি যে যারা আসলে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে থাকে না, শুধু পড়াশোনা করে, পড়াশোনা, কোচিং এবং মানে এর মধ্যেই থাকে, তাদের মধ্যে আসলে অনেক স্ট্রেস লেভেল অনেক বেশি থাকে আমার কাছে মনে হয়, এবং ওরা অনেক ক্ষেত্রে অনেক চাপা হয় আমার কাছে কেন জানি মনে হয়েছে। আচ্ছা, তার মানে একটা পার্থক্য থাকে, এবং ক্রিয়েটিভিটি প্র্যাকটিস করাটা একটা মানুষকে মানসিকভাবে বেড়ে উঠতে অনেক বেশি হেল্প করে। আরেকটা বিরতির সময় হয়ে এলো, প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরীর সাথে মানসিক স্বাস্থ্য এবং সঙ্গীত এই বিষয়ের উপরে। নির্ঝর, যে জায়গাগুলোতে আমরা ছিলাম যে সঙ্গীতের চর্চা কিংবা যে কোনো ক্রিয়েটিভ চর্চা, সেটা গান হতে পারে, অভিনয় হতে পারে, বা যে কোনোটাই হতে পারে, এই চর্চাটা একজন মানুষকে
মানসিক বিকাশে খুব সাহায্য করে। তুমি যেটা বলেছো যে যারা এই চর্চাটা করে না তাদের ভিতরে অনেক ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেস দেখা যায়, তারা মানে অনেক চাপ ভেতরে রেখে দিচ্ছে এরকমটা মনে হয়, খুব চাপা স্বভাবের তারা অনেক ক্ষেত্রে হয়। তার মানে এই মানুষগুলো জন্য যদি কিছু একটা থাকতো ক্রিয়েটিভিটির, সেটা হেল্পফুল হতো। তাহলে আমরা যদি এবারে আসি যে কিভাবে তাহলে আমরা এই সঙ্গীতের চর্চা বা এই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির চর্চা আরো বাড়াতে পারি, সেই জায়গাটাতে যদি আসি যে কার কি ভূমিকা থাকলে ভালো হয়, পরিবার? মানে এই ক্ষেত্রে পরিবারের ভূমিকা তো থাকা উচিত, কিন্তু এখন আমি তুমি খেয়াল করছো কিনা জানি না, একটা জিনিস আমি দেখি যেটা আসলে আমার কাছে খুব অ্যালার্মিং। যে ছোটবেলায় আমাদের সবার বাসায় কিন্তু একটা করে হারমোনিয়াম থাকতো, যে বাসায় যেতাম মানে কেউ গান করুক না করুক একটা কিন্তু হারমোনিয়াম আমরা দেখেছি, তুমি দেখেছো, আমার মনে তুমি সেম এক্সপিরিয়েন্স ইয়ে করেছো। কিন্তু এখন কিন্তু এটা খুব রেয়ার, এখন কিন্তু কোথাও হারমোনিয়াম থাকে না। হ্যাঁ, তো মানুষ আসলে মানে এক ধরনের এক শ্রেণীর প্যারেন্টস মনে করছে যে বাচ্চাদের শুধু পড়াশোনাই করা উচিত, আর কিছু করার দরকার নাই। এবং আমি এখন বাংলাদেশ সরকার নতুন যে বইগুলো প্রকাশ করছে বাচ্চাদের জন্য, সেগুলো কিন্তু অনেক, তাদের মধ্যে কিন্তু অনেক অংশগ্রহণমূলক ব্যাপারগুলো আছে, এবং মানুষের মধ্যে এই সোশ্যাল স্টিগমা যেন কমে যায় এবং তারা যেন নতুন বৈচিত্র্যময়তাকে নিতে পারে, সেভাবে কিন্তু কিছু কিছু বই ডিজাইন করা হয়েছে আমি যতটুকু দেখেছি। কিন্তু এই জিনিসগুলোতে আবার দেখবে তুমি এক শ্রেণীর অভিভাবক মনে করছেন এটা খুবই অপ্রয়োজনীয় এবং বাচ্চাদের আসলে এরকম অংশগ্রহণমূলক কোনো অ্যাক্টিভিটিস করার দরকার নেই, বইয়ের মধ্যে পুঁথিগত জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলেই পারফেক্ট হবে। কিন্তু এটা কিন্তু আসলে আমার মনে হয় খুব ভুল একটা ধারণা, কারণ আমার কাছে মনে হয় পড়াশোনার ব্যাপারটা এরকম হওয়া উচিত যেটা আসলে প্রকৃতির কাছাকাছি হবে। এবং আমি হাতে কলমে শেখার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় পাইনি, কারণ পুঁথিগত বিদ্যা কিন্তু আসলে জীবনে খুব কম কাজে আসে কিন্তু হাতে কলমে শেখা যেটা বিদ্যা। কারণ আমরা পড়েছি কিন্তু তারপর যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়েছি কাজের ক্ষেত্রে, তখন কিন্তু সেখানকার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের হেল্প করেছে, ওই পুঁথিগত বিদ্যা কিন্তু হেল্প করেনি আমাদের। তো এই জন্য পড়াশোনাটা কিন্তু আসলে ওরকমই হওয়া উচিত যে আমরা হয়তো বইয়ে পড়ছি যে ইয়ে হয় লাইক কিভাবে জাহাজ তৈরি হয়, একটা এক্সাম্পল দিলাম এখন যেটা মাথায় আসছে, পড়লাম দেখলাম, কিন্তু এটা পড়লাম যতটুকু আমি বুঝবো, আমাদের যদি স্কুল থেকে ওই জাহাজ যেখানে হয় সেই কারখানায় যদি একদিন ভিজিট করায় কিংবা সামনাসামনি যদি জাহাজ দেখতে পারি, তখন কিন্তু যেই এক্সপেরিয়েন্সটা বাচ্চারা নিতে পারবে বুঝতে পারবে, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। জাহাজের মডেলও যদি সামনে দেখানো যায়, সেই জায়গাটা সম্ভব, হয়তো জাহাজ নির্মাণ কারখানায় যাওয়া সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট তো মডেলটা চোখের সামনে দেখানো যেতে পারে। হ্যাঁ, চমৎকার বলেছো। অনেক জায়গায় তো এটাও আছে যে গান গেয়ে গেয়েই শেখানো হচ্ছে। হ্যাঁ, গানের মাধ্যমে শেখানো হচ্ছে, বিশেষ করে প্রাথমিকের সময়গুলোতে কিংবা প্রাথমিকের ক্লাসে খুব ইফেক্টিভ, কিন্তু সেইখানটাতে স্টুডেন্টরা খুব এনজয়ও করে সেই গানের মাধ্যমে শিখতে এবং খুব সহজে মনে থেকে যায়। আমার একটা গান মনে পড়ছে, সে এক মজার খেলা, রঙের সাথে রং মিলিয়ে রং বেরঙের মেলা। এখানে অনেকগুলো যে রঙের কম্বিনেশন আছে, আমার তো মুখস্থ, সেই ছোট্টবেলায় এসো গান শিখিতে শেখা একটা গান। হ্যাঁ, তখন গানের অনুষ্ঠানও হতো এরকম, সেখানে আমরা টিভি সেটের সামনে বসে বসে তো গান শুনতাম এবং শিখতাম। তো এইরকম ভাবে কিন্তু গানের মাধ্যমে খুব সুন্দরভাবে শেখা যায়। তো সেই জায়গাগুলো করা যেতে পারে, যারা কারিকুলাম ডেভেলপ করছেন তারা যদি এই জিনিসগুলোকে মনোযোগ দিয়ে করেন, তাই না? একদম। এবং আসলে ওই গান কিংবা ছড়ার মধ্যে দিয়ে অনেক কিছু আমাদের মনে থাকে, অনেক কঠিন কঠিন বিষয় যেটা আসলে আমরা থিওরিটিক্যালি মুখস্থ করে কিংবা পড়লে আমাদের সহজে ভুলে যাই আমরা। যেমন রঙের কথাটাই বলছে, নীল হলুদে সবুজ হবে, কালো লালে খয়েরি। এইটা কিন্তু আমি যদি পড়তাম কালো লালে খয়েরি হয়, নীল হলুদে সবুজ হয়, মনে থাকতো না, কিন্তু এই গানের কারণে কিন্তু অনেকগুলো কম্বিনেশন মনে আছে। সেটাই এই মানে খুব পাওয়ারফুল একটা মাধ্যম গান। এই গানের মাধ্যমে এবং কবিতা, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, ছন্দে ছন্দে আমি যখন কোনো একটা মেসেজ দিচ্ছি, সেটা অনেক বেশি সহজে মনের ভিতরে ধারণ করার সুযোগ হচ্ছে। তো এই জায়গাগুলোতে অনেক ওপেননেস প্রয়োজন আছে। তুমি যেটা বললে যে কারিকুলামে যেভাবে তৈরি করা হচ্ছে, অভিভাবকদের দিক থেকে সেটা রিসিভ করার ওই ওপেননেসটারও প্রয়োজন আছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে কারিকুলাম যেভাবে ডেভেলপ হয়েছে সেটাকে আরো রিনিউ করা হোক। সেটা তো হতেই পারে, কোনো নতুন জিনিস যখন আসে তখন সেটা রিসিভ করতে সবারই অসুবিধা হয়। সেই জায়গাটাতে আমরা ওইভাবে না গিয়ে বরং কি করলে আরো উন্নয়ন করা সম্ভব সেইটা ফলো করতে পারি, তাই না? ওই যে যেটা বলা হয়েছিল সহনশীলতা, নন জাজমেন্টাল হওয়া, সেটা যদি আমরা একটু হতে পারি, তো এই জায়গাটাতে
রাষ্ট্রীয় কি ভূমিকা থাকতে পারে? রাষ্ট্রীয় ভূমিকা যেটা থাকতে পারে সেটা অবশ্যই যে পাঠ্যপুস্তকের ব্যাপারে শিক্ষা বোর্ডের যেটা ভূমিকা, যে পুরো আমাদের সিলেবাস গুলো কিংবা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর একটা ব্যাপার থাকে। যদি এটা আসলে একদিনে তো করা যাবে না, ধাপে ধাপে এই জিনিসগুলো আসলে তৈরি করতে হয়। শুধু শিক্ষা ব্যবস্থাই নয়, যদি সামাজিক দিক থেকেও যদি বলো, যে এই যে সাংস্কৃতিক যে পরিবেশ, সেই জায়গাটাতে কি ভূমিকা রাখতে পারে সমাজ এবং সরকার? এক্ষেত্রে যেটা হচ্ছে ওই স্কুলের পাশাপাশি আমার কাছে এটা একটা মনে একটু অ্যাড করে নিই যে শিক্ষকদের আসলে এই ব্যাপারে পর্যাপ্ত ট্রেনিং এর খুব দরকার। যে কিভাবে ওই এডুকেশন সিস্টেমটাকে আরো বেশি মানে পড়াশোনা বইয়ের বাইরে কিভাবে প্রকৃতির কাছাকাছি বাচ্চাদের শেখানো যাবে, এই ব্যাপারটা কিন্তু শিক্ষকদের ট্রেনিং দেওয়াটাও খুব জরুরি। এবং যেটা হতো যে আগে যেমন মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় কিন্তু কালচারাল প্রোগ্রাম হতো, মনে আছে না, যে বিশেষ দিবসগুলোকে কেন্দ্র করে 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি গান হতো, সেখানে এলাকার সবাই কিংবা একটা গন্ডি সবাই মিলে ছোট বাচ্চারা কেউ গান করতো, কেউ নাচতো। সেটা কিন্তু এখন আমি একদমই দেখি না। তো সেটা সুন্দর ছিল ব্যাপার। হ্যাঁ, তো সেইগুলোর কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওই ব্যাপারগুলো আবার তো নিয়ে আসতে পারে, প্রতি থানা থানা ভাগ করে কিংবা এভাবে করে জিনিসগুলো যদি জাতীয় পর্যায় থেকে জিনিসগুলোকে এনকারেজ করা যায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে এই ব্যাপারগুলো আগ্রহগুলো আরো বাড়বে। তো সেই সময়ের বিকাশের জন্য এই রিকগনিশন গুলো তার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ পরবর্তী ক্ষেত্রে তার মানে একদম আসল লাইফে যখন সে যাবে, কাজের লাইফে, তখন তার কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক গ্রো করে, রিকগনিশন গুলো যখন আস্তে আস্তে করে সে পায় ছোটবেলা থেকে একটু একটু করে। তোমার অভিজ্ঞতা কি? তুমি এরকম অনুষ্ঠান করতে? হ্যাঁ, সেটা তো করতামই, এবং কম্পিটিশনও করতাম স্কুলে। কম্পিটিশনের পর যখন ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন গুলো নিয়ে আসতাম, তখন কিন্তু একদম ভীষণ কনফিডেন্স বেড়ে যেত। কারণ ছোটবেলায় আমি খুব চুপচাপ থাকতাম, কথা আস্তে আস্তে বলতাম। তো দেখা যেত যে এরকম একটা অ্যাচিভমেন্টের পরে কয়েকদিন গলার আওয়াজ খুব বেড়ে গেছে। আচ্ছা, আজকের অনুষ্ঠানের তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা গান অবশ্যই আমরা শুনবো, যেহেতু আজ সঙ্গীত শিল্পী আছে আমাদের সাথে। কি গান শোনাতে চাও আমাদের? গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এর আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আশা করি নির্ঝরের সাথে আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেগুলো নিশ্চয়ই আপনাদের জন্য সাহায্যকারী হবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি, চলে যাচ্ছি নির্ঝরের গানে। প্রথমে তোমাকে ধন্যবাদ দিচ্ছি, ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান ছিল, এবং বন্ধুর সাথে বসে মঞ্চ শেয়ার করতে পারার আনন্দ কিন্তু অন্যরকম। বাংলা টেলিভিশনকে ধন্যবাদ অনেক। আর আমি শেষ করতে যাচ্ছি, যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছিলাম, যে একটা গান আমি সবসময় আমার নিজের জীবনের আদর্শ হিসেবে মানি, রবীন্দ্রনাথের একটা গান, যেহেতু ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেটা গাইতে গাইতে শেষ করতে চাই। যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।